দেয়াল আলমারিটার কাছে যেতেই না একটা মানে ভটকা গন্ধ পাচ্ছে। আলমারি খোলাতে দেখছে স্তূপাকার করা মদের বোতল, সব কটা ঢাকনা খোলা, আর হচ্ছে কাঁচা মাংস। আলমারিটার সামনে কেউ একটা আছে, আর আমি স্পষ্ট ফিল করছি আওয়াজ শুনতে পাচ্ছে, একজন পুরুষের গলা বলছে, আমাকে একটু মদ আর মাংস দিবি, আমাকে একটু মদ আর মাংস দিলে তোর যা যা কাজ আছে সব ভালো হবে, আমি সব করে দেবো। কিছুক্ষণ পরে ও না হঠাৎ করে দেখতে পারলো ওর পাশের ঘর কেউ একজন লম্বা করে বেরিয়ে চলে গেল ওই রাতের বেলা। হঠাৎ করে শুনতে পাচ্ছে ওর দাদার ঘর থেকে একটা আওয়াজ আসছে, আর ওই বিছানার মধ্যে সুমিতদা বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। ওই যে বললাম একটা লাল পুটুলির মধ্যে চুল, মাটি, আর ওইটা ছিল হলুদ পেপার, তো ওইটা থ্রুতে নমস্কার দর্শক বন্ধুরা, ভূততন্ত্রে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে, একজন নতুন অতিথিকেও আমরা পেয়ে গেছি। তার সাথে পরিচয় করার আগে আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনারা যদি কোনো ঘটনা আমার সঙ্গে শেয়ার করতে চান আমার সামনে বসে এই স্টুডিওতে, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, ঘটনাটাকে ভয়েস রেকর্ড করে আমাকে পাঠাবেন, তারপর আমি বাকি প্রসেসটা আপনাদেরকে বলে দেব। তাহলে আজকে আর দেরি করছি না, সরাসরি চলে যাচ্ছি আজকের এপিসোডে। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার নাম হচ্ছে অঙ্কিতা সরকার। কেমন আছো অঙ্কিতা? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, তুমি আমাকে বলেছিলে যে তোমার এক পরিচিত কেউ তোমাকে একটা ঘটনা বলেন, হ্যাঁ, যেটা ওনাদের পরিবারেই ঘটে এবং খুব ভয়ঙ্কর একটা মর্মান্তিক পরিণতি সেই ঘটনাটার আছে একদম শেষে। তা কি ঘটেছিল আমাকে একটু শুরু থেকে বলো। নিশ্চয়ই। এবারে যে আমার পরিচিতি সে আর কি আমাকে ঘটনাটা তো বলেইছে। ঘটনাটা স্টার্ট হয় মেঘনা নামে একটি মেয়ের সাথে, ইনফ্যাক্ট তাদের ফ্যামিলির লোকেদের সাথে। তো মেঘনারা ফার্স্টে থাকতো হচ্ছে মুদিয়ালির একটা ফ্ল্যাটে, ওখানে ভাড়া থাকতো। এবারে কোনো সমস্যার কারণে আর কি ওখান থেকে ওরা শিফট করে টালিগঞ্জের মেট্রো স্টেশনটার সামনে ওখানে একটা ফ্ল্যাটে। এইবারে ওই ফ্ল্যাটটাতে নর্মালি শিফট করলো, শিফট করার পরে তো কোনো রকম কোনো সমস্যা হয়নি। এবারে শিফট করার সাথে সাথে মানে শিফট করার কটা দিন পর থেকে প্রবলেমটা স্টার্ট হয়েছে। আচ্ছা, এবারে প্রবলেম যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা বলার আগে আমি একবার বলবো যে মেঘনাদের বাড়িতে কে কে আছে, তাহলে আর কি পরবর্তীকালে সুবিধা হবে বুঝতে। এবার মেঘনা রয়েছে, মেঘনার দাদা আছে সুমিত, আর আঙ্কেল আন্টি মানে বিমল কাকু আর মিতা আন্টি, আচ্ছা, 4জন পরিবার। তো এবারে ওরা শিফট করলো। বিমল কাকু একটা প্রাইভেট সেক্টরে চাকরি করে, রিটায়ারমেন্টের আর 1 বছর পরেই হয়তো রিটায়ারমেন্ট ছিল আর কি। এটা তাও কত সালের ঘটনা? এটা মোটামুটি ধরে নিন 2 বছর কি 3 বছর আগেকার আচ্ছা, কথা। আচ্ছা, তো তখন আর কি যে মেঘনা যার কথা বলছি সে স্কুলে পড়তো, এখন স্কুল পাস আউট করে গেছে। আর তার দাদা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, নর্মালি চাকরির জন্য প্রিপেয়ার করছিল। এবারে চাকরিটা কোথাও পাচ্ছিল না, কারণ হয় ওর মন মতন চাকরি হচ্ছিল না, না হয় ও ঠিকঠাক করে পাচ্ছিল না, এই দুটোর মধ্যে কোনো একটা হবে। এবারে যা হয় নর্মালি বাবা মারা একটু চিন্তিত থাকে যে ছেলে চাকরি পাচ্ছে না, বয়স তো মোটামুটি হয়ে গেছে, পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, তো চাকরির খোঁজ চলছে, হচ্ছে না। তো আঙ্কেল আন্টি ওকেও বলছে যে তুই আর একটু বেটার করে দেখ কোথায় কি পাস না পাস, আর সেই সময় ও চাকরি বাকরির খোঁজ নর্মালি করছে। এবারে হঠাৎ একদিন সকালবেলার ঘটনা, তো আঙ্কেল বেরিয়ে গেছে মানে অফিসের কাজে, আর সেই দিনকে ছিল হচ্ছে সুমিত দা যে নাকি মেঘনার দাদা, ওর একটা ইন্টারভিউ ডেট ছিল। আচ্ছা, এইবারে ওরা দুজনই বেরিয়ে গেছে, আর মেঘনা স্কুলে গেছে যথারীতি, মিতা আন্টি অ্যান্ড একটা কাজের লোক ঠিক করা হয়েছিল ওদের ঘর ঠর পরিষ্কার করার জন্য, আর যদি কাজ বাজ আন্টির হাতে হাতে করবে সেরকম। তো এবারে দুজনে মিলে ঘর পরিষ্কার করছেন।
ভালো কথা, তো ঘর পরিষ্কার করছে, সব ঘর পরিষ্কার টরিষ্কার করেছে। এবারে লাস্টে এসছে হচ্ছে সুমিতদা যেই ঘরটাতে থাকতো সেই ঘরটাতে। আচ্ছা। সেই ঘরটাতে এসে ওই যে ঘরটা ছিল ওই ঘরটাতে একটা না দেয়াল আলমারি আছে। এবারে দেয়াল আলমারিটার কাছে যেতেই না একটা মানে ভটকা গন্ধ পাচ্ছে, বা যে কাজের মাসিটা ছিল তার কথা, সে বলছে বৌদি তোমার এই আলমারিটা থেকে খুব গন্ধ বেরোচ্ছে একটা। তো মিতা আন্টি তো অবাক, কালকে অবধি কোনো গন্ধ টন্ধ কিছু পায়নি, আর সুমিতদাও কিছু সেরকম বলেনি, তো হঠাৎ করে আজকে কোথা থেকে এরকম গন্ধটা আসছে। হুম। তো যাই হোক খুলেছে আলমারিটা খোলার পরে এবারে সে দেখছে যে আলমারিটাতে কোথাও কিছু নেই। আলমারিটার সবকটা তাকে সে পুরনো পেপার রয়েছে, পেপারগুলো ছেঁড়া, আর একদম নিচের যে তাকটা ওই নিচের তাকটাতে একটা ছোট্ট লাল শালু কাপড়ে কিছু একটা বাঁধা, মানে পুটলি করে আর কি, এক কোনায় ফেলে দেওয়া। আচ্ছা। এইবারে যে কাজের মাসি, এবার তারা তো লোকাল, হুম। এবারে বলছে বৌদি ওটা তুমি পুড়িয়ে দাও, ওটা ধরো না। আর মিতা আন্টি বরাবরই একটু লজিক্যাল মানুষ, মানে ওই কুসংস্কারে বিশ্বাস করবে না, কিছু না জেনে সেটাকে বিশ্বাস করে নিল ওরকমও না। তো স্বাভাবিকভাবে কাজের মাসি বলেছে, উনি অতটা পাত্তা দেননি, মানে ভেবেছে অশিক্ষিত মানুষ, কুসংস্কার রয়েছে, উনি কর্ণপাতই করেননি সে ব্যাপারটাতে। তো এবারে বলছে যে আমি যদি না খুলি এটাতে তাহলে দেখবো কি করে যে কি আছে, কিসের জন্য গন্ধ বেরোচ্ছে বা কিছু। তো তখন কাজী মাসিটা বলছে যে না বৌদি আপনি খুলবেন না, কারণ কি না কি হতে পারে, শুভ শক্তি অশুভ শক্তি, আর আমি শুনেছি এইসব করে নাকি অনেকে কালো জাদু করে। তো উনি এসব কিছু না মেনে বললো যে ঠিক আছে আমি তো খুলে দেখি আগে কি আছে। তো ওই যে খুলেছে, ওই খোলাটাই হচ্ছে সব থেকে মানে বড় বিপদ ডেকে এনেছে। আচ্ছা। এবারে সে খুলে দেখছে ওটার মধ্যে ঝুড়ো ঝুড়ো মাটি মাটি। মাটি আচ্ছা। তার মধ্যে একটা হলদে পেপার, রোল করা পেপারটা, আর কিছু চুল, কাটা চুল, মানে চুল কেটে ভরলে যেরকম হয় হুম হুম হুম। ওরকম। তো এবারে উনি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারেনি, আর যেই সময় খুলেছে যে কাজের মাসি ছিল সে তো এক পা করে পিছনে যাচ্ছে, সে বুঝতে পেরেছে কিছু না কিছু একটা রহস্য রয়েছে ওটাতে। এবারে সে ওই দেখে চলে গেছে, মানে দৌড় ওখান থেকে। আর যে মিতা আন্টি ছিল ওকে অনেক ডাকাডাকি করলো, ও আর আসেনি, আচ্ছা। সেই দিনকার মতন আর আসেনি। তো মানে ওই কাজের মাসি আর আসেনি। কাজের মাসি সেই দিনকার মতন আসেনি, পরে আবার এসেছিল কিন্তু তখন চলে গেছে। এবারে তো মিতা আন্টি ওটা খুলেছে, চুল আর ওই মাটিগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছে, যেখানে কাজের মাসি বলেছিল পুড়িয়ে দেওয়াটা বেটার, উনি কি করেছে ডাস্টবিনে ফেলেছে, আর ওটাই কাল হয়েছে। এইবারে ডাস্টবিনে তো ওটা ফেললে এবার ওনার কৌতূহল বশত উনি এবার ওই যে পেপারটা যেটা ছিল হলদেটে পেপার, ওই পেপারটা উনি খুলে দেখলো যে কি রয়েছে। আপনি বিশ্বাস করবেন না, পেপারটাতে আমরা যেরকম বায়োলজিতে মানুষের শারীরিক গঠনের স্ট্রাকচার থাকে, ওরকম একটা মানুষের ছবি আঁকা, সে ছবিটা হাতটা ছড়ানো, আর যেরকম আছে গলার এই জায়গাটাতে না মনে হচ্ছে কেউ তীর দিয়ে বেঁধে দিয়েছে, মানে তীরটা বিঁধে গেছে গলাটাতে। আচ্ছা। এটা ওই পেপারটার মধ্যে এরকম আঁকা আছে। এরকম আঁকা আছে ওই হলদে পেপারটাতে। এবারে তো সেটা দেখে উনি কিছুই বুঝতে পারেননি, ভাবলো কি না কি, সেটাও ডাস্টবিনে ফেলে দিয়েছে। যাই হোক তারপরে সবাই ভুলে ঠুলে গেছে ওই ব্যাপারগুলো নিয়ে, আর কোনো রকম কোনো কিছু হয়নি। এবারে প্রবলেম স্টার্ট হয় একদিন, তার 5-6 দিন বাদে, মোটামুটি সন্ধেবেলার দিকে আঙ্কেল বাড়িতে এসছে অফিস থেকে। এইবারে জিজ্ঞাসা করছে ওই সুমিতাকে যে তোর ইন্টারভিউ কীরকম হলো, ইন্টারভিউটা ভালো হয়েছে নাকি। তো সুমিতা বলছে যে আমি তো ইন্টারভিউ দিয়েছি, যা বলার বলেছি, এবার ওরা আমাকে সিলেক্ট করবে কি করবে না সেটা ওদের ব্যাপার, আমি জানি না। তো ন্যাচারালি এইসব ব্যাপার নিয়ে এমনিতেই দুশ্চিন্তা ছিল, তো এবারে সেই সব কথা শুনে আঙ্কেল গেছে আরও রেগে। তো ওই ফ্রাস্ট্রেশনে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এবারে কথা কাটাকাটি হওয়াতে মানে ওই বাবার ছেলের মধ্যে, আর ডিনার টেবিলে কথা কাটাকাটি হয়েছে। তো এবার কথা কাটি হওয়াতে সুমিতদা হাফ খেয়ে দিয়ে উঠে নিজের ঘরে চলে গেছে খাবার ফেলে রেখে। তো সেই রাত্রে আর দরজা ঠরজা কিছু খোলেনি, আর আঙ্কেলও উঠে চলে গেছে। এইবারে পরের দিন ছিল মেঘনার পরীক্ষা ছিল বলে ও তো ন্যাচারালি পড়ছে,
অনেক রাত অবধি পড়ছে। ওই রাতেই সেটা? ওই রাতেরই ঘটনা, পড়াশোনা করছে। এবারে পড়াশোনা করাতে কিছুক্ষণ পরে ও না হঠাৎ করে দেখতে পারলো ওর পাশের ঘরটা, মানে যে সুমিতদার ঘরটা ছিল, সুমিতদার ঘরটা আর ওর ঘরটা না মুখোমুখি, মেঘনা আর সুমিতদার ও ঘরটা। আচ্ছা। তো মেঘনার ঘর থেকে সুমিতদার ঘরে দেখা যায় যে কেউ এলো বা গেল বা কিছু দেখা যায়। তো এবারে সুমিতদার ঘর থেকে ও দেখছে কেউ একজন লম্বা করে বেরিয়ে চলে গেল ওই রাতের বেলা। তো ও ন্যাচারালি ফার্স্টে ভেবেছে হয়তো দাদাই বেরোলো, যাই হোক সে আরও কিছু ওটাতে দেখেনি। এবারে কিছুক্ষণ পরে, অনেকক্ষণ পড়া টড়ার পরে একটু টায়ার্ড হয়ে গেছে, একটু বসার ঘরে গেছে জল খেতে। এবারে জল খেয়ে ও যখন ফিরছে তখন দেখছে সুমিতদা ঘরেই আছে, ঘরের দরজা খোলা। তো এবারে ভাবলো যে দাদা যদি ঘরেই থাকে তাহলে কে বেরোলো, ও তো বুঝতে পারছে না। এবারে ও দাদাকে বলছে, কিরে দাদা তুই এখনো ঘুমাসনি? তো ওর দাদা বলছে যে না রে বোন, এখানে না হঠাৎ করে আমি শুনতে পেলাম আলমারিটার সামনে কেউ একটা আছে, আর আমি স্পষ্ট ফিল করছি তাকে, আর কিছুক্ষণ বাদেই মনে হলো কি বেরিয়ে চলে গেল। এবারে এই কথাটা মেঘনা বিশ্বাসই করতো না যদি না ও নিজে ব্যাপারটা দেখতো। ও যেহেতু নিজে দেখেছে তো ওই ব্যাপারটার সাথে ও রিলেট করছে যে তার মানে ও যা দেখেছে আর ওর দাদা যা বলেছে দুটো সিমিলার কেস। তো এবারে ও দাদাকে আর কিছু বলেনি। তো দাদা বলছে তাই জন্যই আমি একটু মানে ভয় পেয়েছি, আর অন্ধকার, আমি তো বুঝতে পারছি না কি ব্যাপার, কে কি গেল। তো তারপরে ও বললো যে ঠিক আছে দাদা তুই তাহলে শুয়ে পড়, কেউ না, আমরা হয়তো মানে ও তো আর ওর কথাটা বলেনি, ও দাদার কথাই বলছে, বলছে তুই হয়তো ভুল দেখেছিস বা কিছু। তো ও দাদা শুয়ে পড়েছে যথারীতি। এবারে পরের দিনের ঘটনা, পরের দিন আবার ওই ব্যাপারটা নিয়ে আর কিছু হয়নি, এরকম করে নর্মালি চলতে থাকলো। এইবারে আস্তে আস্তে তার 2-3 দিন বাদে যে চাকরির যে ইন্টারভিউটা দিয়েছিল সুমিতদা, এত কিছু এতদিন ধরে বলা হচ্ছিল যে সুমিতদা নাকি চাকরি পাচ্ছে না বা কিছু, হঠাৎ করে ফোন এসছে সুমিতদার কাছে যে চাকরিটা হয়ে গেছে। আচ্ছা। হঠাৎ করে হয়ে গেছে। এবারে সেই নিয়ে তো বাড়ির লোকে সবাই খুব আনন্দিত যে এতদিন পরে ফাইনালি চাকরি হয়েছে, কারণ পুরোটাই আঙ্কেলের, মানে আঙ্কেল যা ইনকাম করতো সেইভাবেই চলতো আর কি ওদের বাড়িতে। এবারে ন্যাচারালি যদি সুমিতদা অন টাইম যদি না চাকরি পায় তাহলে প্রবলেম খুবই হতো, অ্যাটলিস্ট আর্থিক দিক থেকে, কারণ মেঘনা তো পড়াশোনা করছে আর ইনকাম বলতে শুধু আঙ্কেলই করতো, তাও আঙ্কেলের নেক্সট ইয়ারই রিটায়ারমেন্ট যেরকম বললাম। তো চাকরি বাকরি পেয়ে গেল, খুব ভালো কথা। এবারে রেগুলারলি অফিসে যাচ্ছে। এইবারে অফিস থেকে কটা দিন ধরে যখন বাড়িতে আসছে, অফিস যাওয়া স্টার্ট করার পর থেকেই সুমিতার মধ্যে একটা চেঞ্জেস, সেটা বাড়ির লোকও অবজার্ভ করেছে, অফিসের লোকও অবজার্ভ করেছে। মানে চেঞ্জেসটা এরকম যে ও ধরুন কথা বলছে না কারোর সাথে, নিজের মতো নিজে থাকছে, নিজেকে গুটিয়ে নিচ্ছে সব কিছুর সাথে, কোথাও বেরোতে বললে সেখানে যাচ্ছে না, একসাথে ডিনার টেবিলে খাওয়া দাওয়া করছে না, আচ্ছা। সারাদিন দরজা বন্ধ করে বসে থাকছে। ওই অফিসটুকু যাচ্ছে, অফিস থেকে এলেই দরজা বন্ধ, ইনফ্যাক্ট খায়ও না, কি খায় কেউ জানে না, মাঝে মধ্যে যদি ডাকে আসে, এসে খেতে চলে যায়, কারোর সাথে কোনো কথাবার্তা কিছু না। তো একদিন আঙ্কেল ওকে ডেকেছে, তার 1-2 দিন পরে অফিস থেকেও ঘরে ঢুকছে। তো আঙ্কেল বলছে সুমিত এদিকে আয়, তোর সাথে কিছু কথা আছে। তো ওর দাদা বলছে যে না, আমার তোমাদের সাথে কারোর সাথে কোনো কথাবার্তা নেই, আমি কোনো কথা বলতে চাই না, বলে সোজা ঘরে ঢুকে দরজা আটকে দিয়েছে। আচ্ছা। তো এই ঘটনাটা সবার খুব অন্যরকম লেগেছে, অস্বাভাবিক, কারণ এতদিন সব কিছু ঠিক ছিল, হঠাৎ করে এরকম কেন হলো। এবারে নেক্সট ডেতে মেঘনা রাতের বেলা সেই পড়াশোনা করছে, হঠাৎ করে শুনতে পাচ্ছে ওর দাদার ঘর থেকে একটা আওয়াজ আসছে। এবারে ও উঠে গেছে, উঠে গিয়ে একটু কান পেতেছে যে কি হচ্ছে। তো শুনতে পাচ্ছে ওর দাদার গলা। ওর দাদা বলছে কতদিন এভাবে আর চলবে, আমার টাকাতে তো গিলছো, আমার শরীর ভোগ করছো, এভাবে কতদিন, আমি তো আর পারছি না। এইবারে অন্য দিক থেকে আরেকটা গলা, সেটাও একজন পুরুষের গলা। পুরুষের গলা? হ্যাঁ। সে বলছে যে আমাকে এইভাবেই সন্তুষ্ট কর, তো চাকরিটা আমি করিয়ে দিয়েছি, আরও ভালো ভালো কাজ হবে তোর। আচ্ছা। এই বলার পরে তারপরে আবার তোমার সুমিতদার গলা শোনা যাচ্ছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এ তো রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো। হ্যাঁ, মানে আমি বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে লিটারেলি।
এইবারে মেঘনা তো শুনেছে ব্যাপারটা, এবারে শোনার পরে ও রীতিমতো থতমত খেয়ে গেছে, বিকজ ও জানে আমার ঘরে দাদা আছে, এবার আরেকজন যে পুরুষ সেটাকে, সেটা তো ও জানে না। আর এরকম রাতের বেলাতে এরকম যে কথা বলছে, অস্বাভাবিক কথাবার্তা কার সাথেই বা বলছে। তো ও ছুটে ওর বাবা মার কাছে চলে গেছে, মা বাবাকে গিয়ে বলছে এরকম দাদার ঘর থেকে কথা শোনা যাচ্ছে, তোমরা শিগগিরই চলো, কে বা কার সাথে কথা বলছে জানি না। তো বাবা মার সঙ্গে সঙ্গে এসছে, এসে দরজা ধাক্কাচ্ছে, বলছে যে দরজা খোল দরজা খোল। সে কোনো দরজা খুললো না, ভেতর থেকে বলছে তোমরা এখান থেকে চলে যাও, আমাকে একটু শান্তিতে বাঁচতে দাও, এই কথাটা বলল। তো কাকিমা কাকু তো যথেষ্ট চিন্তিত, এবারে কি হবে, মানে কি হলো ছেলেটার সাথে, হঠাৎ করে এরকম নিজে নিজে কথা বলছে রাত বিরেতে, কারোর সাথে কথা বলে না, কিছু না, সব চেঞ্জেস। তো খুব কান্নাকাটি করছে। যাই হোক, নেক্সট ডে পরের দিন বোধহয় স্বাধীনতা দিবস ছিল, তো ছুটির দিন ছিল। এইবারে পরের দিন একজন মেয়ে এসছে ওদের বাড়িতে, মেয়েটির নাম রনিতা। এবার রনিতা যে মেয়েটির কথা বলছি, সেই মেয়েটি হচ্ছে আপনার যে সুমিত দা তার গার্লফ্রেন্ড। আচ্ছা হ্যাঁ। আচ্ছা। এবারে তো হঠাৎ করে সকাল 10টা 10:30 বাজে সে এসছে। এবারে ওদের যে সম্পর্কটা ছিল দু বাড়ি থেকেই জানে, ওরা মেনেও নিয়েছে, শুধু এইটুকুনি অপেক্ষা যে সুমিতদা চাকরি পাবে আর বিয়েটা ওরা দিয়ে দেবে। তো এসছে, এবারে তখনও এসছে কাঁদতে কাঁদতে। এবারে তো আন্টি আঙ্কেল জিজ্ঞাসা করছে যে তুই কাঁদছিস কেন, কি হয়েছে? বলছে এতদিন সবই ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে এরকম ওর মধ্যে চেঞ্জেস, আমি আর পারছি না, আমি বাধ্য হয়ে বাড়িতে এসেছি। ও আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে, ফেসবুকে আনফ্রেন্ড করে দিয়েছে, আমার সাথে ঠিকঠাক কথা বলে না, রীতিমতন আমাকে বলছে যে আমি তোমার সাথে আর সম্পর্ক রাখবো না, যেখানে নাকি এত বছরের সম্পর্ক, বলছে আমি আর সম্পর্ক রাখবো না। তো সেই সব শুনে তো মানে ওর বাবা মা বুঝলো যে এতদিন যা হচ্ছিল তাও কোনো মতে ঠিক আছে, কিন্তু এগুলো তো এখন বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে, যে এগুলো কিভাবে সম্ভব, ও সম্পর্ক রাখবে না, খাওয়া দাওয়া করছে না, কিচ্ছু হচ্ছে না। তো সেই নিয়ে কান্নাকাটি। এবার যে কাজের মাসিটা ছিল, সে ওই রান্নাঘর থেকে চিৎকার করে বলছে বৌদি তোমাকে আমি বলেছিলাম ওই যে পুটুলিটা ওটা খুলতে না, তুমি সেই খুললে, সেই ডাস্টবিনে ফেললে, আর দেখো এখন কি মানে তোমাদের ঘরে হচ্ছে। তো তখন কাকিমা তখন ওকে ধমক দিয়েছে, কাকিমা বরাবরই এসব বিশ্বাস করতো না, তো বলছে যে তুই চুপ কর। তখন কাজমাসি বলছে তুমি এখনো আমার কথা বিশ্বাস করছো না, এই যে এত কিছু হচ্ছে। তো রীতিমতন এইসব গেল, মেয়েটা তো কান্নাকাটি করে চলে গেল, মানে ওই রনিতা চলে গেল কান্নাকাটি করে, ও দরজা খোলেনি, রীতিমতন দরজা ধাক্কাচ্ছে, সবাই দরজা ধাক্কাচ্ছে, ও না দরজা খুলছে না কিছু করছে। এবারে কিছুক্ষণ পরে, ও চলে যাওয়ার কিছুক্ষণ পরে আন্টি এসছে ওর ঘরে, বললো যে বাবু তুই দরজাটা খোল, আমি ঘরটা পরিষ্কার করব। বলছে না আমার ঘর আমার পরিষ্কার করতে হবে না, আমি আমার ঘর পরিষ্কার করে নেবো, তোমাদের কিচ্ছু করতে হবে না। মানে বেসিক্যালি ওর ঘরে কাউকে ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ। এইবারে তো বাবা মা হলে কি মনে আসবে, এবার ওরকম কিছু তো মাথায় আসবে না, ভাববে যে ছেলেটা বোধহয় নেশা ভাঙ করছে বা কিছু করছে যার জন্য ঘরে ঢুকতে দিচ্ছে না। তো ন্যাচারালি তাই ভেবেছে বাবা মা, যে নেশা ফেশা করছে হয়তো, ঘরে ঢুকতে দিতে চাইছে না। আজব হচ্ছে আরেকটা, যে পরের দিন ও যখন অফিসে যাচ্ছে সুমিতদা, তখন আবার ঘরের তালা ঝুলিয়ে চলে গেছে। তালা লাগিয়ে নিজের ঘরে, মানে ফ্ল্যাট বাড়িতে যেরকম হয়, ধরুন 3টে রুম, একটা রুমে যদি তালা, এরকম তো হয় না যে আমি আমার রুমে তালা লাগিয়ে চলে গেলাম, ও তালা লাগিয়ে চলে গেছে। তো সেই নিয়ে তো অশান্তি ঘরে, যে কেন এরকম বারবার করছে, ঘরটাও পরিষ্কার করতে দিচ্ছে না, এমন কি রয়েছে ঘরে যে ঘর পরিষ্কার করতে দিচ্ছে না। সেই দিনকে রাত্রে আবার আঙ্কেল আর সুমিতদা দুজনে এসছে অফিস থেকে, খাওয়ার কথা বলেছে, খাওয়ার টেবিল তো খেলো তো নাই, খাওয়ার টেবিলে অশান্তি ঝামেলা, ও কারোর সাথে কোনো কথা বলবে না, কেউ কিছু জিজ্ঞাসা করলে উল্টোপাল্টা কথা বলছে, তোমাদের সাথে কথা বলবো না, এই না ওই না, এরকম বলে ও নিজের ঘরে চলে গেছে, দরজা খুললো না সেদিনকেও। এইবারে আঙ্কেল দেখছে যে এরকম যে বাড়াবাড়ি করছে, এবার তো কিছু না কিছু একটা স্টেপ নিতেই হবে। আর পুলিশকে যে ডাকবে, উনি চাননি যে ফার্স্টেই পুলিশ নিয়ে আসতে, পুলিশ আনলে একটা কি জানাজানি হবে, একটা লোক জানাজানি, বাজে কথা, কি হয়েছে না হয়েছে জানি তো না, তো সিন ক্রিয়েটটা করতে চায়নি সবার সামনে। তো পরের দিন ক্লাবের ছেলেদেরকে ডেকে এনেছে, বলছে যে ও তো দরজাটা খুলছে না, তোমরা একটা কাজ করো, তোমরা দরজাটা ভেঙে ফেলো। তো ফার্স্টে এসে তোরা দরজা ধাক্কিয়েছে, খোলেনি,
তারপরে লাস্টে গিয়ে আর কোনো উপায় পেল না, সুমিতদার ঘরের দরজাটা নেক্সট ডেতে ভেঙে ফেলেছে। নেক্সট ডে অফিস যায়নি। এইবারে যখন দরজা ভেঙেছে, আপনি বিশ্বাস করবেন না, আর যে মানে ক্লাবের ছেলেপেলেগুলো ছিল তাদেরকে ওর বাবা পাঠিয়ে দিয়েছে, সবার সামনে কিছু বলবে না, সেই জন্য ঘরের ব্যাপার। তো বাবা মা ঢুকেছে, দেখছে ঘরটা নোংরা, মানে প্রচণ্ড নোংরা ঘরটা। আর সেই আলমারি থেকে গন্ধ বেরোচ্ছে, বাজে গন্ধ বেরোচ্ছে। আর মানে ঘর এত নোংরা যে ইঁদুর বা ছুঁচো মারা গেলে যেরকম গন্ধ হয়, ঠিক ওরকম গন্ধ বেরোচ্ছে, মানে গা গুলি আসছে এরকম গন্ধ বেরোচ্ছে ঘরের ভেতর থেকে। আচ্ছা। আর ওই বিছানার মধ্যে সুমিতদা বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে, কেঁদে যাচ্ছে? কাঁদছে ও ঘরের মধ্যে এরকম চুপচাপ করে বসে কাঁদছে, দরজা ভাঙাতে তাই দেখছে। এইবারে কাকিমা এসে ওই আলমারিটা খুলেছে, আলমারি খোলাতে দেখছে স্তূপাকার করা মদের বোতল, সব কটা ঢাকনা খোলা, আর হচ্ছে কাঁচা মাংস ওটার ভেতরে। কাঁচা মাংস? কাঁচা মাংস আর হচ্ছে মদের বোতল, একদম স্তূপ করা সব, এক তো। আচ্ছা। তো এই দেখে তো মানে ওরা এত টেনশনে পড়ে গেছে যে এগুলো কি করছে, কোথা থেকে আসছে। তো সুমিতদাকে জিজ্ঞাসা করেছে কাকিমা আর কাকু যে কি ব্যাপার, কি, ও তো কেঁদেই যাচ্ছে, ও বলছে আমাকে কিছু জিজ্ঞাসা করো না, আমি কিছু বলতে পারবো না। তো ওরা যথারীতি প্রেশার করেছে, তুই বল, আমরা তোর পাশে আছি, কি বৃত্তান্ত, আমরা হেল্প করব তোকে। তো ওকে কনভিন্স করার পরে ও ফাইনালি বলছে যে আমি একটা ভয়ানক মানে পিশাচের পাল্লায় পড়েছি, যে নাকি মানে আমার জীবনটা শেষ করে দিচ্ছে। তো তখন বলছে কি হয়েছে, বলছে একদিন রাতে ওই যে যেদিনকে ইন্টারভিউ দিয়ে এলো ফার্স্ট ডেতে, ওই ইন্টারভিউ দিয়ে আসার পরে ওই আলমারির সামনে থেকে ও একটা আওয়াজ শুনতে পাচ্ছে, একজন পুরুষের গলা, বলছে আমাকে একটু মদ আর মাংস দিবি, আমাকে একটু মদ আর মাংস দিলে তোর যা যা কাজ আছে সব ভালো হবে, আমি সব করে দেবো। এই কথাটা ওকে বলছে। সুমিতদা এই ঘটনাগুলোর বাবা মাকে বলছে। তো সুমিতদা ফার্স্টে এসব ব্যাপারে ও গা করেনি, ওকে এভরিডে এরকম বলতে থাকতো। ন্যাচারালি রোজ রোজ যদি বলে, একটা ভিতরে ভয় কাজ করবে যে কী বৃত্তান্ত। তো একদিন ও পরিমরি করে মাংস আর মদ নিয়ে এসছে। যেই দিনকে নিয়ে এসছে মাংস আর মদ, তার পরের দিন ও চাকরিটা হয়ে গেছে। ওই যে ফোনটা এসেছিল ওই যে ফোনটা, হ্যাঁ ওই যে ফোনটা এসেছিল, ফোনে বললো যে তোমার চাকরি হয়ে গেছে। ওই যে ও মদ আর মাংসটা দিয়েছে, ওর পরের দিনই ওর চাকরিটা হয়ে গেছে। এইবারে চাকরি হয়ে গেছে ভালো কথা, কিন্তু এই যার কথা বলছিল যে নাকি বললো যে আমাকে মদ মাংস দিবি, এটাও রেগুলারের হয়ে গেল। আগে তো বলেছিল একদিন, এবারে বলছে রেগুলার, রোজ আমাকে বলতো যে আমাকে মদ মাংস এনে দে, তোর সব ভালো করে দেবো, তুই যা যা চাস তাই হবে। প্লাস আবার মানে ওই যে ছিল, সে বলছে সে আর কি বেসিক্যালি ছিল হচ্ছে সমকামী, তো ওর শরীরটা সে ভোগ করতো, ও মানে সুমিতদার। তো এবারে ও বলছে মা আমি আর পারছি না এরকম করে, আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই, আমার সাথে মানে যা হচ্ছে আমি সেটা নিতে পারছি না। তো তখন আঙ্কেল সব বুঝতে পারলো যে এ তো মানুষের দ্বারা কিছু করা সম্ভব না, আমরা কিছু করতে পারবো না, পুলিশ ডেকেও কোনো লাভ নেই, কিচ্ছু লাভ নেই, এটা শুধু একমাত্র তান্ত্রিকের কাছে গেলেই এটার লাভের লাভ কিছু হতে পারে, আদারওয়াইজ কিছু হওয়ার নেই। তো এবারে সুমিতদার ওরকম অবস্থা দেখে মা বাবা তো কান্নাকাটিতে ফেটে যাচ্ছে। এবারে আঙ্কেলের অফিস কালিগদের সাথে যোগাযোগ করে উনি একজন তান্ত্রিকের খোঁজ পেয়েছে। তো তান্ত্রিককে বলেছেন উনি আসতে, তান্ত্রিক এসছে। এবারে এর মাঝখানে আরেকটা ঘটনা, সেটা হচ্ছে কাজের মাসি এই সব ঘটনা তো শুনেছে, পরের দিন বলেছে কাজের মাসিকে। তখন কাজের মাসিটা বলছে যে বৌদি আমি তো এখানে লোকালে কাজ করতে আসতাম, আমি শুনেছি এই বাড়িতে একটা মেয়ে থাকতো এর আগে, আর মেয়েটা মারা গেছে, মেয়েটা পড়াশোনায় খুব ভালো ছিল, মেয়েটা বাবা মার সাথে থাকতো, কিন্তু মেয়েটা মারা গেছে, গলায় ক্যান্সার হয়েছিল। গলায় ক্যান্সার? গলায় ক্যান্সার হয়েছিল, ওই স্কুলে পড়তো, স্কুল থেকে কলেজে পাশ করে আর কি উঠেছে, স্কুল পাশ করে কলেজে, আর হঠাৎ করে তার একদিন গলায় ক্যান্সার ধরা পড়ে, আর গলায় ক্যান্সার ধরা পড়ার থেকে
উনি মারা যায় মেয়েটা। এইবারে বলছে হয়তো মেয়েটা যে মারা গেছে সেই মেয়েটার আত্মা এখানে আছে, তারপর থেকে মানে লোকে এখানে বলা বলি করে যে ওই বাড়িতে মেয়েটা মারা গেছে, তো তারপরে তোমরা এখানে ভাড়া এসছো। তো এই সব শুনে তো ওই যে তান্ত্রিক এসছে তাকে এই সব কথা বলেছে। কিন্তু বাড়িটাতে যার মানে আমি একটু ইন্টারাপ্ট করছি, হ্যাঁ, হ্যাঁ, বাড়িটাতে যার আওয়াজ পাওয়া যেত মানে বিশেষ করে ওই সুমিতের ঘর থেকে, হুম। ওটা তো পুরুষের কণ্ঠ ওটা ছিল। পুরুষের কণ্ঠ, হ্যাঁ। এটাই হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা। কাজের মাসি বলছে একজন মেয়ে মারা গেছে, হুম। আর সুমিতের ঘর থেকে মানে শোনা যাচ্ছে হচ্ছে একজন পুরুষের কণ্ঠ। তো মেঘনা এই ব্যাপারটাতে খুব বিচলিত হয়ে গেছে। ও ভাবছে আমি তো নিজের কানে শুনেছি হ্যাঁ, হ্যাঁ। যে একটা ছেলের গলা, আমার দাদার গলা তো ছিলই, সাথে একটা ছেলের গলা, তাহলে একটা মেয়ে মারা গেছে তার সাথে একটা ছেলের কি সম্পর্ক? ন্যাচারালি ওরা কিছুই বুঝতে পারছে না। এইবারে যে তান্ত্রিকটা এসছে সেই তান্ত্রিকটা সারা ঘর ফ্ল্যাট ঘুরেছে, সবার লাস্টে সুমিতদার ঘরে গেছে। এবারে সুমিতদার ঘরে গিয়ে উনি কিছু একটা ফিল করেছে, ফিল করে পরক্ষণে বেরিয়ে এসে উনি সেম কথাটা বলেছে, যেই কথাটা কাজের মাসি বললো যে ওখানে একটা মেয়ে মারা গেছে, তো বলল যে এরকম এখানে একটা মেয়ে ছিল, এই মেয়েটা এখানে মারা গেছে, এই মেয়েটার আত্মাও এখানেই রয়েছে, এই বাড়িতেই রয়েছে, সে তো শান্তি পায়নি, আত্মাটা রয়েছে, কিন্তু ওই মেয়েটা আপনার ছেলেকে কিছু করেনি। তাহলে কি করলো? এটাই হচ্ছে আসল ঘটনা। মেয়েটা ছেলেটাকে কিছু করেনি, কিন্তু বলছি এখানে আরেকটা ভয়ানক নেগেটিভ এন্টিটি রয়েছে। আচ্ছা। এই এন্টিটিটাকে চালন করা হয়েছে, ওই যে বললাম একটা লাল পুটুলির মধ্যে চুল, মাটি আর ওইটা ছিল হলুদ পেপার, তো ওইটা থ্রুতে কেউ চালন করেছে, আর যেটা ছিল সেটা হচ্ছে ব্রহ্মপিশাচ। আচ্ছা, ব্রহ্মপিশাচ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এবারে সেই ব্রহ্মপিশাচ যখন মানে চালন করা হয়েছে, চালনটা করা হয়েছে মেয়েটাকে মারার জন্য, মানে মারণ ক্রিয়া করা হয়েছে। আচ্ছা, মানে আগে যে মেয়েটা ছিল আগে যে তার মেয়েটা উপরে এইটা চালান করা হয়েছিল, যার কারণে মেয়েটা মারা যায়। যার কারণে ওই যে যে ছবিটা ছিল, ছবিটাতে মনে আছে আমি বললাম যে গলায় একটা হ্যাঁ তীর বাঁধা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর মেয়েটার হয়েছে ক্যান্সার, গলায় ক্যান্সার। গলায় ক্যান্সার, রাইট। তো দুটো মিলে যাচ্ছে যে ওই মেয়েটাকে মারার জন্য এই এনটিটিটাকে পাঠানো হয়েছিল। এনটিটির কাজ করে দিয়েছে, কিন্তু এনটিটিটাকে আর মুক্তি দেওয়া হয়নি, রয়ে ও গেছে। ওইখানেই রয়ে গেছে। আর মেয়েটার আত্মাও ওখানে রয়েছে, এনটিটিটাও ওখানে রয়েছে। মেয়েটা কিছু করেনি, বাট ওই এনটিটিটা এবারে ওকে ধরেছে। এবার আমি বললো যে সমকামী ছিল এনটিটিটা, হ্যাঁ হ্যাঁ। যার কারণে ওই সুমিতদাকে ও ধরেছে। তো ও যে সমকামী ছিল এটা জানা গেল কিভাবে? ওই যে তান্ত্রিক এসেই তো বলেছে যে ও, সমকামী আচ্ছা। ছিল, মানে উনি তো সবকিছু দেখেছে, দেখে ঠেকে বলেছে যে মেয়েটা কিছু করেনি, আর যে ব্রহ্মপিশাচ ছিল সে ব্রাহ্মণ ছিলেন আর কি। এবারে মারা যাওয়ার পরে তার কাজকর্ম মানে যা আর কি নিয়ম আচার অনুষ্ঠান হয় সেগুলো ঠিকঠাক করে হয়নি বলে উনি মুক্তি পাননি, ফলে উনি একটা অতৃপ্ত ব্রহ্মপিশাচ আত্মাতে পরিণত হয়েছে। আর এটাও বললেন যে মারা গেছে হচ্ছে বন্ধুদের সাথে বেরিয়েছিলেন, মানে যে ব্রহ্মপিশাচ হয়েছে হ্যাঁ হ্যাঁ। সে বন্ধুদের সাথে বেরিয়েছিল, মদ খেয়ে গাড়ি চালানোর সময় কিছু একটা বচসা হয়েছে বন্ধুদের সাথে, ঝগড়াঝাটি এরকম কিছু হয়েছে, অ্যান্ড ফলে মারপিটের ফলে ওরা গাড়ি অ্যাক্সিডেন্টে ওখানে মারা যায়। আচ্ছা। যেহেতু অপমৃত্যুতে মারা যায়, ফলে আত্মার শান্তি হয়নি, আর যার জন্য সে ওখানে রয়ে গেছে। এবারে ওকে ধরেছে। এবারে যে তান্ত্রিক এসছে সে বলল যে আপনার ছেলেকে এইভাবে এখন কিছু করা যাবে না, এখন মানে ভয়ানক পরিস্থিতিতে আছে, পুরো ওকে ছাড়ানো এখন অসম্ভব, কিচ্ছু করা যাবে না এখন, আমি আস্তে আস্তে কাজ করব, আমি ঘরে কিছু জিনিস স্থাপন করব, একটা হোমযজ্ঞ করব, তারপরে আমি নেক্সট স্টেপ করব। তো ফাইনালি এগুলো সব করা হয়, সব হলো, কিন্তু আলটিমেটলি সুমিতদার কোনো চেঞ্জেস হয়নি, মানে উনি এখনও ওরকমই আছে, মানে এখন আরও বাজে পরিস্থিতি হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, সে এখন মানসিক হসপিটালে এখন ভর্তি। তাই কিছু নাকি? চেঞ্জেস হয়নি এখনো, মানে কিছু করাই যায়নি? কিচ্ছু করা যায়নি। উনি তান্ত্রিক তো এসছে, তান্ত্রিকের কাজ করেছে, হ্যাঁ, কিন্তু ওই যে এন্টিটিটা এতটাই ভয়ানক আর শক্তিশালী, ওর থেকে ওকে আর ছাড়ানো যায়নি, ও পুরোটাই এখন মানসিক
ভাবে একদম বাজে সিচুয়েশনে রয়েছে। ও এখন ওই মানসিক হসপিটালে ভর্তি। মানে আগে যাও বা বলেছিলাম যে লোকের সাথে কথা বলতো না, একা একা থাকতো। আস্তে আস্তে এতই ওয়ার্স্ট হয়ে গেছে পরিস্থিতি যে ও উন্মাদের মতন হয়ে গেছে। এখন বাবা মা ওকে ওখানেই রেখে এসছে, সপ্তাহে মাঝে মধ্যে যায়, কারণ রেগুলার তো ওখানে দেখা করতে দেয় না, মাঝে মধ্যে দেয়। মানে আমি ভাবছি যে বাবা মার এখন কি বাবা মার কি পরিস্থিতি। অবস্থা, মানে মেয়েটারও বা কি অবস্থা যে তোমাকে মেঘনার, ঘটনাটা হ্যাঁ, মানে বলেছে? সে বোন, অ্যাটলিস্ট দাদা তো হয়, খারাপ তো লাগবেই। অবশ্যই অবশ্যই মানে খারাপ লাগে। একটা পুরো পরিবার শেষ শুধুমাত্র এই ফ্ল্যাটে যাওয়ার জন্য। আর একটা ভুল স্টেপ, যেটা পোড়ানোর কথা ছিল, হয়তো পুড়িয়ে দিলে এই জিনিসটা হয়তো হতো না। ওই পুড়িয়ে দেয়নি বলেই আজকে ওই ডাস্টবিনে ফেলাটাই সব শেষ করে দিয়েছে। খুবই মর্মান্তিক ঘটনা। মানে তুমি যখন আমাকে জিস্টে বলেছিলে আমি তো অতটা বুঝতে পারিনি যে এটা এতটা ভয়ঙ্কর পরিণতি হবে। যাই হোক, খুবই শিহরিত হলেন আপনারা আশা করি। যদি আজকের এপিসোড আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এটাকে আরও ভাগাভাগি করে নেবেন আপনাদের কাছের মানুষদের সাথে, যাতে প্রত্যেকেই এই সমস্ত ঘটনাগুলো শুনতে পান। আবারও আসবো নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন একটা ঘটনা নিয়ে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।